যেন একটা বাঁধ ভেঙে গেল। বন্যা বন্যা আমাকে নিয়ে গেল ভাসিয়ে, কিংবা যেন মস্ত কালো মেঘ সকাল থেকে জমেছিল স্তব্ধ, কালো, আরো কালো, একটা আবছা নীল গুমট গরম সুরঙ্গের মতো হয়ে উঠল দিনটা। তারপর সন্ধেবেলা হঠাৎ গর্জনে ফেটে পড়ল অঝোর, মুচড়ে ছিঁড়ে নিংড়ে নিল আমার শরীরটাকে নিঃশেষে। এই তুমি করেছো আমাকে জয়ন্ত, আমি তোমার জন্য 100 লোটন হয়ে উঠেছিলাম। আমার ছোট্ট শরীরটার তলায় অমন প্রকাণ্ড একটা কালো মেঘ কোথায় লুকিয়েছিল এতদিন? তবে কি নয়নাংশকে আমি কখনোই ভালোবাসিনি? না না, ভালোবাসিনি তা নয়, কিন্তু ওকে আমি পুরোপুরি কখনো দিইনি নিজেকে। এতদিনে সেটা বুঝতে পারছি। একটা অংশ সরিয়ে রেখেছি না জেনে। সেই গোপন গভীর চরম অংশ তোমারই জন্য আমি জমিয়ে রেখেছিলাম জয়ন্ত। সে আমার স্বামী। রাতের পর রাত, বছরের পর বছর আমি শুয়েছি তার পাশে। তার আর আমারই সন্তান বুন্নি। কিন্তু ওসবে কিছু এসে যায় না। কয়েক মিনিট সময়ের মধ্যে বিনা চিন্তায়, বিনা ইচ্ছায়, বিনা ভালোবাসায় কি স্ত্রীলোকের গর্ভে সন্তান আসে না? আমি এখন বুঝতে পারছি যে 7 সন্তানের মা হয়েও কোনো মহিলা কুমারী থেকে যেতে পারেন। হয়তো ঘরে ঘরে এমন গৃহিণী অনেক আছেন যারা একটা বোবা শরীর নিয়ে কাটিয়ে দিয়েছেন 30 বছরের বিবাহিত জীবন, আর তা তারা জানেন না পর্যন্ত। আমিও কি জানতাম আমার গোপন রহস্য জয়ন্তর সঙ্গে দেখা না হলে? অংশু পারেনি, নতুন বিয়ের পরেও কখনো পারেনি আমাকে নিজের মধ্যে থেকে এমনি করে টেনে বের করে আনতে, ভাসিয়ে নিয়ে ডুবিয়ে দিতে। যেন অঝোর মেঘ ঝরে ঝরে পড়ল নিঃশেষে নিঃশেষে। মেয়েরা কখন জানতে পারে যে তারা মেয়ে মানুষ? সকলের বোধহয় এরকম হয় না। আমি ভয় পেয়ে কেঁদে ফেলেছিলুম। হঠাৎ একদিন আমার ফ্রকে রক্তের দাগ দেখে, স্কুলে ছিলুম তখন, টিফিনে লুকোচুরি খেলছি, শাড়ি পরা মেয়েরা হাসলো আমার কান্না দেখে। হেডমিস্ট্রেস সঙ্গে দায় দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। ভেবেছিলুম আমার কোনো সাংঘাতিক অসুখ করেছে, হয়তো মরেই যাব। মা আমাকে শান্ত করলেন, আদর করলেন। তার মুখের 2-1 কথা শুনে হঠাৎ একটা ঝাপসা অনুভূতি হলো আমার। সেই 12 বছর বয়সেই যেন বুঝে নিলুম যেসব স্ত্রীলোক সমবয়সী এক রহস্যময় জগতের সমান অংশীদার, যাতে পুরুষের কোনো অংশ নেই কিন্তু অধিকার আছে, যা আসলে পুরুষেরই জন্য তৈরি হয়েছে, হচ্ছে অথবা হয়েছিল। আমার অবাক লাগতো ভাবতে যে আমাকেও খুঁজে পেয়েছে সেই রহস্য, এই ক্লাস 6-এর বেনি দোলানো বাচ্চা মেয়েকে। একটু গর্বও হলো। 13তে পড়ার আগেই আমাকে শাড়ি ধরিয়ে দিলেন আমার মা। বাঙালি মেয়েদের জীবনে সেটা একটা বিরাট দীক্ষা। সেকেলে বামুন ছেলেদের পইতে হওয়ার মতো। শাড়ি প্রথমে যতই বিশ্রী লাগুক, মনে হোক স্কিপিং রোপের ছোটাছুটি শত্রু, তবু সেটাই নারীত্ব, সেটাই রূপ, সেটাই সম্মান। কি করুণ চেষ্টা আমার ফুটে ওঠা বুকের রেখা ঢাকতে, কি লজ্জা তা নিয়ে।
ঘুমোবার আগে নিজেকে মুড়ে রাখি আঁচলের এনভেলাপে। ভিতরে একটা লাখ টাকা দামের চিঠি আছে তা জানি বলেই। হঠাৎ একদিন আমার চোখে পড়ল, যা বাড়ির আর কেউ লক্ষ্য করেনি, যে আমাদের বাথরুমের দরজায় ছোট্ট একটা ফুটো আছে। ছোট্ট এক রত্তি, আমার কোড়ে আঙ্গুলের ডগাও তাতে ঢোকে না। কিন্তু আমি নিরিবিলি সময় অনেক পরীক্ষা করে প্রমাণ পেলুম, এক চোখ বুঝে অনেকক্ষণ ধরে চেষ্টা করলে সেই ফুটো দিয়ে ঝাপসাভাবে ভিতরটা দেখা যায়। আর তখন থেকে আমি নিয়ম করে নিলুম যে কাগজের ছিপি দিয়ে ফুটো বন্ধ না করে স্নান করতে ঢুকবো না। যদি বা কোনো অসাধু লোক ওত পেতে থাকে আমাকে দেখার জন্য, আমার কোনো মামাতো বা খুড়তো ভাই বা বাবার কোনো ছাত্র যারা সব সময় আসা যাওয়া করে, তারপর সেই নিরন্ধ্র গোপনতায় স্নানের আগে কিংবা পরে মাঝে মাঝে আয়নায় দেখতুম নিজেকে। যেদিন ছুটি, তারা নেই, আমার সূর্যি চাঁদের উদীয়মান সৌন্দর্য, আমার রোগা নগ্ন ভয় পাওয়া উল্লাসিত শরীর, আমার প্রথম বর্ষার কদম ফুল, আমার সরু কাঁধ, ডিমের মতো তলপেট, আমি কোমল হাতে আদর করি তাদের। মনে মনে বলি, তোরা ভালো, তোরা আমার, তোরা আর একজনেরও। সবুর কর। কলেজে যখন উঠলুম তখন আর আমার শরীর নিয়ে লজ্জা নেই। আমি লম্বায় মাকে ছাড়িয়ে গিয়েছি, আমাকে আর রোগা দেখায় না। লোকেরা বলা বলি করছে আমি দেখতে ভালো। এক ধরনের সরলভাবে আমি সুখী ছিলুম তখন। মেয়ে হয়ে জন্মেছি বলে সুখী। নানা রঙের নানা ফ্যাশনের শাড়ি জামা পরতে পারছি বলে সুখী। মা আমাকে একদিন তার গয়নার বাক্স খুলে খুঁটে খুঁটে সব দেখালেন। বিছে হার, মটর দানা হার, হাঁসুলি, জড়োয়া নেকলেস, জড়োয়া কঙ্কন, টায়ারা, আরও কত কিছু, যা মাকে খুব কমই পড়তে দেখেছি। আমি মুখে বললুম, ওরে বাবা, এই কি সব জবরজং! ভাগ্যিস এখন আর অত গয়না পরার চল নেই। কিন্তু মুগ্ধ হলুম এ কথা ভেবে যে একটা মাত্র শরীর সাজাতে অত কিছু দরকার হতে পারে, বা দরকার বলে ভাবতে পারে লোকেরা। তারপর কোনো বিয়ে বাড়িতে বা বন্ধুর জন্মদিনে যেতে হলে মা যখন আমাকে এটা ওটা পরিয়ে দেন, আমি আপত্তি করি না। মনে হয় গয়নাগুলো আমাকেই তাই করে তুলেছে যা আমি হতে যাচ্ছি। নিজেকে যা মনে মনে ভাবছি তাই। আরও প্রমাণ পাই ছেলেদের চোখে আর ব্যবহারে। অনেককেই বোকা বা হ্যাংলা বলে মনে হয় আমার, কিন্তু অনিবার্যভাবে কয়েকটা খুচরো ব্যাপার ঘটে গেল। আমার 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত একটাতে প্রায় গুটি পেকে আসছিল, কিন্তু ছেলেটা হঠাৎ বিলেত চলে গেল, আর আমিও 2-1 পশলা কান্নার পরে তাকে ভুলে গেলাম। যখন বিয়ে পড়ি, কলেজে আমার বেশ একটু খ্যাতি ছড়ালো স্মার্ট মেয়ে বলে, সুশ্রী, বুদ্ধিমতী, সপ্রতিভ বলে। পড়াশোনাতেও গবেট ছিলুম না। যে কোনো অনুষ্ঠানে সকলের আগে আমার ডাক পড়ে। নয়নাংশ যখন পড়াতে এলো, আর আমি দেখলুম ক্লাসের সব কটা মেয়ে জিলজিল করে উঠেছে, আমার মনে অচেতনভাবে একটা রেষারেষির ভাব জাগল।
খেলার ছলে এগিয়ে গিয়ে আলাপ করেছিল মোর সঙ্গে, কিন্তু গম্ভীর স্বভাবের নয়নাংশু সেই খেলায় এমন মোড় ফিরিয়ে দিলে যে মাস 2-3 পরে আমারও মনে হতে লাগলো যে এটা মরণ বাঁচনের ব্যাপার। আর আমার ভাগ্যে মা বাবারও মত হতে বেশি দেরি হলো না, যদিও মার ঝোঁক ছিল অন্য এক পাত্রের উপর। তার এক বাল্য সখীর পুত্র, কিছু দূর নাকি কথাবার্তাও গড়িয়েছিল। আর বিয়ের পরে রাতারাতি যেন অন্য একটা মানুষ জেগে উঠল আমার মধ্যে। অংশুর মা ও অন্যান্য বয়স্কা আত্মীয়দের মুখে শোনা বউ কথাটা যেন একটা জাদু মন্ত্রের মতো। ওই ছোট্ট বাংলা কথাটার যা কিছু অর্থ, যা কিছু রস, যা কিছু সুর, তাই যেন ভরে তুলতে লাগলো আমাকে। যেন এতদিন বাইরের চিকচিকানি সত্ত্বেও আমি একটা ফাঁপা খোলস মাত্র ছিলাম। ওইভাবেই কেটে যেতে পারতো আমার জীবন, যদি না অংশু, যদি না জয়ন্ত। না না, আমি এটা ঘটিয়েছি। মনে আছে জয়ন্ত, তোমার সঙ্গে আমার প্রথম দেখা? শীতকাল। অংশু অফিস থেকে ফিরল তোমাকে সঙ্গে নিয়ে। ছাইরঙা প্যান্টের উপর টুইডের কোট তার পরনে, পরিষ্কার একটি নেকটাই। 8 ঘন্টা অফিসের পরেও পোশাকে বা মুখে যেন পরিশ্রমের ছায়া নেই। আর তুমি আধময়লা ধুতি পাঞ্জাবির উপর বিবর্ণ একটা জহর কোট, স্যান্ডেলে পায়ে 7 রাজ্যের ধুলো, আর লম্বা কালো বলিষ্ঠ শরীর। চশমার পিছনে চোখ দুটো উজ্জ্বল। আমাকে চা দিতে হলো, বসে থাকতে হলো সেখানে। অংশু যখন স্নান করতে গেল, শীতকালেও সন্ধেবেলা তার স্নান করা চাই। ভারী ফিটফাট মানুষ। কথা চালাতে হলো তোমার সঙ্গে, এটাই নিয়ম এ বাড়ির। আমার স্বামীর বন্ধু বান্ধবদের আমিও বন্ধুর মতো হব। তাদের আমার ভালো লাগুক আর নাই লাগুক। বিয়ের ঠিক 1 বছর পরে নয়নাংশু কলেজের মাস্টারি ছেড়ে ক্লাইভ স্ট্রিটে এক বিজ্ঞাপনের অফিসে চাকরি নিল। মাইনে হলো 1 লাফে 250 থেকে 450। আর সঙ্গে সঙ্গে উঠে এলো বেলেঘাটা থেকে এই ঝাউতলা রোডের নতুন তৈরি ঝকঝকে ফ্ল্যাটে। ফ্ল্যাটটিকে মন মতো করে সাজিয়ে নিল নয়নাংশু, বা তার ইচ্ছে মতো আমি সাজিয়ে নিলুম। তার মতে আমাদের সত্যিকারের বিবাহিত জীবন শুরু হলো এবার। ওর বন্ধু বান্ধব অনেক, প্রায় রোজই সন্ধ্যায় কেউ না কেউ আসে। রোববার সকালে 1:30টার আগে আড্ডা ভাঙে না। এক এক রাতে 10:30টা 11টা বেজে যায়। বেলেঘাটায় ওর বন্ধুরা এসে একতলায় বসত, আমি থাকতুম দোতলায়। আমার শাশুড়ি চা পাঠিয়ে দিতেন চাকরের হাতে, কিংবা ওরা বেরিয়ে গিয়ে বসত ফেভারিট কেবিনে বা আড্ডা জমাতো অন্য কারোর বাড়িতে। এই ব্যবস্থা আমার মনে হতো স্বাভাবিক ও সঙ্গত, কিন্তু অংশুর আপত্তি হতে। আমার কাছে তার বন্ধুদের গল্প করে সে, অমুক ব্রিলিয়েন্ট, তমুকে চমৎকার কথা বলে, আমার সঙ্গে তাদের যে আলাপ হচ্ছে না, সেটা একটা আফসোস তার। আমি বলি, আমারও তো আলাপ সালাপে কাজ নেই বাপু, বেশ আছি। সেটা আমার মনের কথাই। আমি অংশুকে নিয়েই ভরপুর তখন, কিন্তু সে আমায় বোঝায় যে পুরুষদের সঙ্গে না মিশলে বোকা থেকে যায় মেয়েরা, অশিক্ষিত থেকে যায়। নিহাত ঘর সংসারে আত্মীয় মহলে আটকে থাকলে নাকি মানুষ হিসেবে বিকাশ হয় না মেয়েদের। আলাদা ফ্ল্যাটে এসে অংশু প্রায় জোর করেই আমাকে তার আড্ডার মেম্বার করে নিল।
বন্ধুরা সস্ত্রীক আসেন খুব কম, কারোর কারোর বিয়েও হয়নি। সুন্দর সাজানো ফ্ল্যাট, শুধুমাত্র স্বামী স্ত্রীর সংসারের স্বাধীনতা, অঢেল চা, উপরি একজন মহিলার সঙ্গ ও সেবা। এমন বাড়িতে গুলজার করতে কার না ভালো লাগবে? কিন্তু সেই ঘর ভর্তি নতুন চেনা, অল্প চেনা পুরুষ মানুষের মধ্যে সুধীন্দ্র দত্তর কবিতা থেকে আফ্রিকার রাজনীতি পর্যন্ত তার অচেনা বিষয় তর্কাতর্কির মধ্যে বসে থাকতে আমার কেমন লাগতো। তা কি নয়নাংশু ভেবেছে কখনো? আমার অস্বস্তি হয়, হাঁপ ধরে যায়, চুপ করে থাকতে থাকতে ব্যথা করে চোয়াল। আমার মন কেমন করে মার জন্য, বাবার জন্য, বেলেঘাটার বাড়ির মেয়েলি মজলিসের জন্য। তাছাড়া খুব খারাপ লাগে, যেহেতু স্বামীর অবসরের সময় আমি তাকে কখনোই প্রায় একা পাচ্ছি না। আর তাই যদি না পেলুম, তাহলে যৌথ পরিবার ছেড়ে এসে লাভটা কি হলো? আমি প্রতিবাদ করেছিলাম, তোমাদের বন্ধুদের মধ্যে আমাকে কেন টেনে নিয়ে যাও সবসময়? কেন, তুমি কি পর্দানসীন? পর্দানসীন না হলেই বেদরকারে বসে থাকতে হবে? বেদরকার কেন বলছো? এটা তো তোমারও বাড়ি। তাছাড়া সবসময় বসে থাকতে হবে তারও মানে নেই। ভালো না লাগলে উঠে যেও, কিন্তু চেহারাটা দেখিও অন্তত। কেন, তোমার স্ত্রী কি জনে জনে দেখাবার জিনিস? কি যে বলো। ছায়া পড়ল নয়নাংশুর মুখে। তুমি না থাকলে অসম্পূর্ণ লাগে, এই আর কি। আমি একটু চুপ করে থেকে বললাম, কখনো কি তোমার ইচ্ছে করে না আমার সঙ্গে একা থাকতে? তোমার আমার একা থাকার জন্য সময়ের তো অভাব নেই। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, তার মানে তোমার বউ শুধু তোমারই রাতের সামগ্রী? নয়নাংশু গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুমি একজন ভদ্র মহিলা মালতী, এসব ঠাট্টা তোমার মুখে মানায় না। একটু পরে আবারও বললে, তোমার আমার বিয়ে হয়েছে বলে জগতে আর কারোর অস্তিত্ব নেই তা তো নয়। ঠিক এই যুক্তিটাই ব্যবহার করা যেত বেলেঘাটার যৌথ পরিবার বিষয়, কিন্তু তখন আমার মুখে তা জোগালো না। নয়নাংশুর সঙ্গে শিক্ষার কোনো তুলনাই হয় না আমার। সে যে কত বিষয়, কত কিছু জানে তার ইয়ত্তা নেই। এই ধরনের কোনো তর্ক উঠলে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হয়। কিন্তু আমার মধ্যে একটা অভিযোগ জমে ওঠে, কোনো রোববারেও আমাকে নিয়ে সিনেমায় যায় না কেন নয়নাংশু? শহরে কত কিছু হয় যাতে সবাই যায়, তাতে নিয়ে যায় না কেন? ওর ওসব ভালো লাগে না বলে আমি কেন শখ মেটাতে পারবো না? অবশ্য কোনো মহিলা প্রতিবেশী বা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ির কাউকে সঙ্গী করে আমি যেতে পারি নানা জায়গায় এবং গিয়েও থাকি। কিন্তু অংশু কেন যাবে না? আশেপাশে সব ভদ্রলোকই স্ত্রীকে নিয়ে সিনেমায় যান, শুধু নয়নাংশুই যাবে না কেন? কেন সবই শুধু তার ইচ্ছে মতো হবে? আমি যদি হিন্দি ফিল্ম ভালোবাসি, সে হিন্দি ফিল্মেই যাবে না কেন? নিজের ভালো না লাগলেও আমাকে খুশি করার জন্যই। আর তাছাড়া ওই আড্ডা, যাতে সে ঘন্টার পর ঘন্টা মশগুল হয়ে থাকে, আমার তাতে কি সুখ? আমি অনেক সময় উঠে চলে আসি, ওরা বিশেষ লক্ষ্যও করে না। শোবার ঘরে আলো নিভিয়ে শুয়ে থাকি একলা। আমার খিদে পায়, ঘুম পায়, কান্না পায়। ওদের হাসির শব্দে রাগ হয় আমার, ওদের সিগারেটের গন্ধে মাথা ধরে। রাত বাড়ে, ওরা ওঠার নাম করে না। বাড়িটা যেন বাড়ি নয়, হোটেল। আর সেই হোটেল চালানোই আমার কাজ। কিন্তু তখন অবশ্য এই অভিযোগের কোনো স্পষ্ট চেহারা ফোটেনি আমার মনে। তখন আমি এই সুখে মজে আছি যে অংশু আমাকে পাগলের মতো ভালোবাসে।
পরে বুঝেছিলাম সেই ভালোবাসা কি ভীষণ স্বার্থপর। আমি এক রাত মায়ের কাছে থাকতে চাইলে ওর মুখ ভারী হয়। কখনো 2 দিনের জন্য আমায় পিসিমার কাছে আসানসোলে বেড়াতে যেতে চাইলে ও নানা রকম ছুতো করে বাধা দেয়। অথচ ওসব জায়গায় আবার সঙ্গী হতেও রাজি নয় সে। অর্থাৎ ওর যা এতটুকু অপছন্দ তা আমার ভালো লাগে বলে ও কখনোই করবে না, অথচ আশা করবে যে যা কিছু ওর প্রিয় তা আমারও প্রিয় হবে। আমাকেই হতে হবে সারাটা পথ উজিয়ে ওর মন মতো। কিন্তু ও কোনো ত্যাগ করবে না আমার জন্যে। ওর ভালোবাসার অর্থ হলো এই, কিন্তু তখনও তা বুঝিনি। তখনও আমার বিবাহিত জীবন এমন মসৃণ স্বচ্ছন্দভাবে চলছে যা আমি টের পাচ্ছি না মাস আর বছরগুলির উড়ে চলা। শীত পড়ল, এবার পর্দার রঙও বদলাও। কুশানের ঢাকনাগুলো ময়লা হয়েছে, আমার পাঞ্জাবিগুলো ছিঁড়ে এসেছে এবার। এই ধরনের ফরমাস ছাড়ে নয়নাংশু, আর আমি ছুটি দোকানে দোকানে ওর সব দাবি মিটিয়ে চলি। কিন্তু ও কখনো কখনো শাড়ি হাতে করে নিয়ে আসে না আমার জন্য, কখনো জিজ্ঞাসাও করে না আমার কিছু দরকার কিনা। ও অফিস করে, তাছাড়া আর কিছুই করে না। সংসারের জন্য ওর জামা কাপড়ের দোকানে ঢুকতে বমি পায়। পর্দার রং পছন্দ করার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করতে ওর রাজি নয়, কিন্তু রংটা ঠিক চোখে না ধরলে খুঁতখুঁতানি ওরই বেশি। এসবই আমি স্নেহের চোখে দেখেছি। তখনও ধরে নিচ্ছি যে এটাই ওর পক্ষে ঠিক। এরকম না হলে ওকে মানাতো না। ও যে আমাকে সব সময় কাছে পেতে চায় সেটা একটা গর্বের বিষয় আমার পক্ষে। মাঝে মাঝে দুপুরে খাওয়ার পরে মার কাছে চলে যাই। তারা থাকেন বালিগঞ্জ প্লেসে, ঝাউতলা রোড থেকে দূরে নয়। কিন্তু বিকেল হতেই পড়ি মরি ফিরে আসি অংশুর আগে বাড়ি পৌঁছাবার জন্য। অফিস থেকে ফিরে আমাকে না দেখলে খুব খারাপ লাগে ওর, সেটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি বলি অফিস থেকে বালিগঞ্জ প্লেসে চলে যেও, সেখানে চা খেয়ে চলে আসবো দুজনে একসঙ্গে, তাতেও রাজি নয় কখনো। মার কাছে আরো কিছুক্ষণ থাকতে যতই ইচ্ছে হোক আমার। ও চায় ওর নিজের বাড়ির অভ্যস্ত আবহাওয়া, অভ্যস্ত আরাম, চায় ওর নিজের নিজত্ব, যার একটা অংশ হলাম আমি। আর আমার সেই ভূমিকাই আমি সানন্দে মেনে নিয়েছি তখন। ওর সান্ধ্য আড্ডাতেও আমি না থাকলে ওর যে সম্পূর্ণ লাগে না, এতে আমার কখনো কখনো কষ্ট হলেও সেই কষ্ট ছাপিয়ে অনেক বড় হয়ে উঠেছে এই গর্ব আর আনন্দে মেশানো অনুভূতি যে আমি নয়নাংশুর পক্ষে কত প্রয়োজন, কত মূল্যবান। আর ধীরে ধীরে আমার নিজেরই অজান্তে একটা পরিবর্তন হলো আমার জীবনে। নয়নাংশু দল বলের সঙ্গে মেলামেশায় আমি পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলুম। শিখে নিলুম ওদের কথাবার্তায় যোগ দেবার কায়দাটা। লক্ষ্য করলুম আমার কথাগুলো নেহাত বোকার মতো হয় না। ওদের কাছে বাহবাও পাই মাঝে মাঝে। শুধু তাই নয়, আমার মনে হতে লাগলো ওদের মধ্যে কেউ কেউ শুধু নয়নাংশুর কাছেই আসছে না, আজকাল আমারও কাছে আসছে। আমি ওদের মধ্যে ধীরে ধীরে একটা মর্যাদা পাচ্ছি, শুধু বন্ধুর স্ত্রী বলে নয়, আমার নিজেরই জন্য। আমার ভালো লাগলো সেটা। মনে হলো অংশ যেমন চেয়েছিল তেমন ভাবেই আমি হয়ে উঠেছি আলাদা একজন মানুষ, ব্যক্তি। আর অংশও সুখী হয়েছে আমি যে তার বন্ধুদের মধ্যে নিজের একটা জায়গা করে নিতে পেরেছি। ওর কোনো কোনো ধারণা আর ব্যবহার আমার একটু অদ্ভুত লাগছে তখন,
কেমন বাড়াবাড়ি মনে হয়। যেমন একদিন বীরেন তালুকদারের বাড়িতে রাত্রে খাওয়ার নিমন্ত্রণ ছিল আমাদের। ফেরার সময় বীরেন বাবুই আমাদের পৌঁছিয়ে দিলেন তার গাড়িতে। তাকে নিয়ে 6 জন ছিলুম আমরা। কিভাবে বসা হবে সেটা স্থির করতে একটু সময় লাগলো। অংশু আমাকে বলল বীরেনবাবুর পাশে বসতে। আমার ইচ্ছে ছিল না, কিন্তু বেশি আপত্তি করতে লজ্জা করলো। আমার পাশে বসলো একটা মোটা সোটা 14 বছরের মেয়ে। ঘেঁষাঘেঁষিতে অস্বস্তি লাগছে আমার। পিঠ খাড়া করে বসে আছি। বীরেনবাবু আমাকে বারবার বলছেন, আপনি ভালো হয় বসুন মিসেস মুখার্জি, আমার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি বারবার বলছি আমি বেশ আছি। বাড়ি এসে অংশুকে বললুম, তুমি তখন আমাকে বললে কেন বীরেনবাবুর পাশে বসতে? তাতে কি হয়েছে? বড্ড ঘেঁষাঘেঁষি হচ্ছিল। আমাদেরও তো তাই। কিন্তু কিভাবে কথাটা বলা যায় ভাবছিলাম। কিন্তু নয়নাংশু তা বুঝে নিয়ে বলল, তুমি কি এমন সাংঘাতিক সতী যে গাড়িতেও স্বামী ছাড়া অন্য পুরুষের পাশে বসবে না? আমার তো মত অন্যেরা থাকলে স্বামী স্ত্রীর কখনোই পাশাপাশি বসা উচিত নয়। শোনো কথা, কিরকম সব সৃষ্টি ছাড়া ধারণা। আর একদিন অংশু অফিসের কাজের জন্য তৈরি হচ্ছে, ঠিক তক্ষুনি ওর এক পুরনো বন্ধু এসে উপস্থিত। তার সঙ্গে কয়েকটার বেশি কথা বলার সময় পেল না অংশু। ব্রিফকেস গোছাতে গোছাতে বলল, তুমি এক্ষুনি যেও না, অসিত বসো, চা খাও। অসিতবাবু বিব্রত হয়ে বললেন, আমি ভেবেছিলাম তোমারও আজ রথের ছুটি, তা আমি না হয় সন্ধ্যের দিকে আবার আসবো। এখন চলি। আর একটু বসো না, অত দূর থেকে এলে এক্ষুনি চলে যাবে কি? ভদ্রলোক বসে গেলেন। আমি তাকে চা বিস্কুট খাওয়ালুম। কথা বলতে বলতে 10:30 বাজিয়ে দিলেন তিনি। রাত্রে আমি নয়নাংশুকে বললাম, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? অসিতবাবুকে তখন বসতে বলেছিলে কেন? নয়নাংশু বললে, বাহ, মফস্বলে থাকে, গতকাল পরে এসেছে, তক্ষুনি ফিরে যাবে, তা কি হয়? তুমি বাড়ি না থাকলে কি হতো? আমি না থাকলে তুমি ওকে আপ্যায়ন করতে? তোমারও তো অচেনা নয় অসিত। আমি যে একা বাড়িতে, বন্যীয় স্কুলে ছিল না তখন। তাতে কি হয়েছে? আমার দিকে তাকিয়ে একটু চুপ করে রইল নয়নাংশু। একটু পরে আবার বলল, অসিত না হয়ে যদি হতো কোনো সুপ্রভা কি তপতি, তাহলে কি করতে? সে আলাদা কথা। আলাদা কেন? মেয়ে পুরুষের তফাৎটা কি কখনোই ভুলতে পারবে না তুমি? আমি মনে মনে বললুম, তা কি ভোলা যায়? শুধু সেদিন নয়, অনেক অনেক দিন এমন হয়েছে যে অংশু বাড়ি নেই, আর আমি তার কোনো বন্ধুকে আপ্যায়ন করছি গৃহকর্ত্রী হিসেবে। সেটাই আমার কর্তব্য হয়তো। কিন্তু এই কর্তব্য যা শুরুতে আমি দায় পড়ে মেনে নিয়েছিলাম, তা ক্রমশ দেখলুম আমার বেশি ভালো লাগছে। আমার যে সব কথা নয়নাংশু আর মন দিয়ে শোনে না, কেন না, তা পুরনো হয়ে গেছে তার কাছে। সেগুলো ভালো লাগে অন্যদের। আমি যদি কখনো ঘটনার বিবৃতি দিই, তাহলে অংশু প্রায় সবসময় বলে ওঠে, তুমি ঠিক বলছো না, এটা এরকম হয়নি, ওরকম হয়েছিল। কিন্তু অন্যেরা উপভোগ করে সেটা। আর অংশু কাছে না থাকলে আমারও বলার স্বাচ্ছন্দ্য বেড়ে যায়। আর বন্ধুরাও যেন একটু বেশি মন খুলে কথা বলে তখন। অবশেষে এমনও হলো যে অংশু উপস্থিত থাকলেও কেউ কেউ আমার দিকেই বেশি মনোযোগ দেয়। সেটা কিন্তু ভালো লাগে না তার, যদিও সে আমাকে এতদিন ধরে স্ত্রী পুরুষের সাম্যের মন্ত্র জপিয়েছে। নয়নাংশুর বন্ধু বান্ধব নানা ধরনের। কেউ কেউ তার ছাত্র বয়সের পুরনো, কারোর কারোর সঙ্গে বিজ্ঞাপনের সূত্রে তার আলাপ, কেউ বা সাংবাদিক বা সাহিত্যিক গোছের। কাউকে অল্প একটু ভালো লাগলেই বাড়ি আসতে বলা তার
বরাবরকার অভ্যেস। আরও একটা অভ্যেস যে কোনো নতুন আগন্তুকের আগে ভাগে অত্যন্ত বেশি প্রশংসা করা। যাদের সে অপছন্দ করে তাদের সেমন লাউড কিংবা স্কাম বলতে তার বাধে না। তেমনি কারোর মধ্যে একটুখানি ভালো দেখতে পেলে তাকে সে ফুলিয়ে ফাঁপিয়ে আকাশে তোলে। ব্যোমকেশ ভাদুড়ির বিষয়ে সে বলেছিল, অতি সজ্জন কালচার ব্যবসায়ীদের মধ্যে এমন মানুষ বড় দেখা যায় না। আর কিছুদিন পরে কি একটা রাজনৈতিক কারণে ব্যোমকেশ বাবুর যখন জেল হলো, তখন নয়নাংশু বলল, ওরকম একজন চমৎকার ভদ্রলোককে ধরে জেলে পাঠানো অত্যন্ত অন্যায়। কিন্তু হঠাৎ একদিন যখন আলিপুর জেলের ছাপমারা মোট চিঠি এলো আমার নামে, তখন আমি তার মুখে ছায়া দেখলুম। আমি তাকে পড়তে দিলাম চিঠিটা। সম্পূর্ণ নির্দোষ চিঠি। আমাদের এখানে এসে তার কত ভালো লেগেছিল, আর সব প্রিয় পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন অনেক ছোট জিনিসকেও মূল্য দিতে শিখেছেন। পড়তে বেশ লাগলো আমার, একটু কষ্টও হলো ব্যোমকেশ বাবুর জন্য। কিন্তু নয়নাংশু পড়ে শুকনো গলায় শুধু বললে, বেশ বাংলা লেখের ভদ্রলোক। অথচ আমি জানি চিঠিটা যদি আমার বদলে তাকে লেখা হতো তাহলে ওটার প্রশংসায় উচ্ছ্বাসিত হয়ে উঠত সে। খেতে বসে সারাক্ষণ আমাকে ব্যোমকেশ ভাদুড়ির গুণগান শুনতে হতো। আর একবার আমাদের নিমন্ত্রণ ছিল লেকের রঞ্জনী ক্লাবে। সাহিত্যিক গুণময় দেব নয়নাংশুকে দেখেই বলে উঠলেন, মালতী দেবী কোথায়? পর মুহূর্তে আমাকে দেখতে পেয়ে হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, আসুন মিসেস মুখার্জি, আপনাকে ছাড়া আপনার স্বামীকে সম্পূর্ণ মনে হয় না। সেদিন আবার সেই ছায়া দেখলুম নয়নাংশুর মুখে। বাড়ি ফিরে বললে, গুণময় বাবু ভারী সরল মানুষ, মনের সব কথাই মুখে বলে ফেলেন। আমি একটু চতুরভাবে বললুম, আমার কিন্তু গর্ব হতো যদি কেউ বলতো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কোনোটাই ঠিক নয়। মানুষের যদি কোনো মূল্য থাকে সে তার নিজেরই মধ্যে। আমার অমুকের স্বামী অথবা স্ত্রী, এছাড়াও আমাদের পরিচয় আছে। ওরকম করে বলাটা অভদ্রতা এবং বোকামি। আমি তর্ক তুলুম, তাহলে আমি কেন তোমার মিসেস বলেই নানা জায়গায় নিমন্ত্রণে যাব? ইচ্ছে না হলে যেও না। আর কথা বলল না নয়নাংশু। বিছানায় এসে পাশ ফিরে গুম হয়ে রইল, যেন আমি কোনো অপরাধ করেছি। আমিও মুখ ফিরিয়ে রইলুম। আমার মনে পড়ল সেই একদিন বলেছিল আমি না থাকলে তার আড্ডা অসম্পূর্ণ। আর যদিও ওরকম কথাই অন্য কেউ বলে থাকে, এমন কি দোষ করেছে? কেন অমন মেজাজ খারাপ হলো নয়নাংশুর? অথচ গুণময় দেবের লেখার প্রশংসায় সে পঞ্চমুখ। ওর নতুন উপন্যাস নিয়ে 1 ঘন্টা ধরে কথা বলতেও তাকে শুনেছি। আসলে গুণময় দেব ওর চাইতে আমার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। আমি না গেলে অত্যন্ত নিরাশ হতেন উনি। আমাকে দেখা মাত্র ওর মুখে চোখে খুশি ফুটে উঠল। এই ব্যাপারটা নয়নাংশু তার একজন প্রিয় লেখকের মধ্যেও ক্ষমা করতে পারছেন না। রিটেক এই ব্যাপারটা নয়নাংশু তার একজন প্রিয় লেখকের মধ্যেও ক্ষমা করতে পারছে না। কিন্তু কেন এটা অন্যায়, কেন অভদ্রতা? রঞ্জনী ক্লাবে আমরা দুজনেই নিমন্ত্রিত হয়েছিলাম। সেই দুজনের যে কোনো একজন অনুপস্থিত থাকলে সেটা লক্ষণীয় হবে, এ তো সোজা কথা। আর আপনাকে ছাড়া আপনার স্বামীকে সম্পূর্ণ মনে হয় না, এই কথাটাই আসলে তো কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আমাদের দুজনকে। একটা সুখী দম্পতি রূপে দেখা হচ্ছে আমাদের, তাই নয় কি? আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন গুণময় বাবু। অন্যান্য জায়গাতেও দেখা হয়েছে। সর্বদা একসঙ্গে দেখেছেন অংশুকে আর আমাকে। সেই জন্যেও
ওরকম কথা তার মনে হওয়া স্বাভাবিক, তাই নয় কি? কি দোষ এতে? অংশু এত রেগে গেল কেন? আমি যখন ওর অফিস সংক্রান্ত কোনো অনুষ্ঠানে বা নিমন্ত্রণে যাই মিস্টারের সঙ্গে মিসেস রূপী লেজুর হয়ে, যেখানে স্ত্রী ছাড়া আর কোনো পরিচয় নেই আমার, সেটা তো সে দিব্যি মেনে নেয়। আসল কথা, স্বামী মশাই যে কর্তা তা ভুলতে পারেন না, স্ত্রী যে অধীন তা ভুলতে পারে না। আসল কথা, যতই আমরা আধুনিকতার বড়াই করি, পুরুষের পুতুল হয়ে থাকতে হবে মেয়েদের। অথচ মুখে কতই না গাল ভরা বুলি নয়নাংশুর, কিন্তু ওর মনের তলার কথাটা কি এই নয় যে সকলেই সবসময় আমার চাইতে ওর দিকেই বেশি মনোযোগ দেবে? আর তার মানে কি এই দাঁড়ায় না যে ওই স্বার্থপর আত্মগম্ভীর হিংসুক? ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে চিরবির করে উঠল। ওর পাশে শুয়ে থাকতে বিশ্রী লাগলো সেই রাত্রে। জয়ন্তকে নিয়েও সেই একই ব্যাপার। অংশু যেদিন প্রথম তাকে নিয়ে এলো, সে চলে যাবার পর তার অনেক প্রশংসা শুনতে হলো আমাকে। ইনি টাকার অভাবে কলেজে পড়া শেষ করতে পারেননি, কয়েক বছর ডেটুন্ন ছিলেন, বেরিয়ে এসে ট্যাক্সিও চালিয়েছেন কলকাতায়। তেমন উচ্চশিক্ষিত একে বলা যায় না হয়তো, কিন্তু যাকে বলে কর্মবীর ইনি তাই। আমি জিজ্ঞেস করলুম, কিরকম? উত্তরের শুনলুম, ইনি 5 বছর আগে প্রায় বিনা মূলধনে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন। এক হাতে খেটে দাঁড় করিয়েছেন সেটাকে, তাইতে কোনো রকমের সংসার চালান। পত্রিকার অর্ধেক উনিই লেখেন, প্রুফ দেখেন, বিজ্ঞাপন জোগাড় করেন ঘুরে ঘুরে। ভেবে দেখো, এইভাবে একটা সাপ্তাহিক চালানো কি সোজা কথা? কর্মবীরের এই বর্ণনা শুনে একটু হাসি পেল আমার, কিন্তু আমি জানি অংশু সহজেই মেতে ওঠে কাউকে বা কোনো কিছুকে নিয়ে। তার উৎসাহের সামনে আমাকে মনের ভাব গোপন করতে হলো। তোমার কাছে বিজ্ঞাপনের জন্য গিয়েছিলেন বুঝি? অংশু মাথা নেড়ে জবাব দিল, আমি ভাবছি যতটা পারি করব ওর জন্যে। ওর কথাবার্তা শুনে আমার ভালোই লাগলো মোটের উপর। কেমন দুমদাম কথা বলেন ভদ্রলোক, যেন তার এই নতুন আবিষ্কারের কোনো নিন্দে করা হচ্ছে এমনই সুরে তৎক্ষণাৎ প্রতিবাদ করল অংশু। হ্যাঁ, ওর বাইরেটা তেমন মোলায়েম নয়, কিন্তু ভিতরে পদার্থ আছে। সেই থেকে শুরু হলো আমাদের বাড়িতে জয়ন্তর আনাগোনা। নয়নাংশই তাকে বহাল করলে। কয়েকদিনের মধ্যেই বোঝা গেল জয়ন্ত অংশুর চাইতে আমারই দিকে অনেক বেশি মনোযোগী। এটাকে গোপন করার কিছুমাত্র চেষ্টা করল না সে, কোনো ছল ছতুর সাহায্য নিলে না। প্রতিটি ব্যাপারে স্পষ্ট বুঝিয়ে দিলে সে যে আমারই জন্য এই বাড়িতে রোজ হাজিরা দেয়। মাঝে মাঝে সে সকালবেলাতেও চলে আসে, ঠিক যখন নয়নাংশুর অফিসে বেরোবার সময়। আরাম করে সোফায় পিঠ এলিয়ে বলে, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি তাহলে অফিস করে আসুন। আমার তো চাকরি বাকরি নেই, আমি একটু শ্রীমতীর সঙ্গে গল্প করি। একজন সদ্য চেনা পুরুষের কাছে এরকম ব্যবহার কোনো বিবাহিত মহিলার ভালো লাগার কথা নয়। কিন্তু আমি যে 12 বছর ধরে অংশুর শিক্ষায় শিক্ষিত হয়েছি, তার তো কিছু ফলাফল আছে। তাছাড়া অংশু কোনো আপত্তি না করলে আমার মাথা ব্যথা কিসের? আর আমি জয়ন্তর সঙ্গে কোনো রূঢ় আচরণ করলে অংশুই যে আমার উপর রেগে যাবে না, তাই বা আমি কেমন করে জানব? একদিন জয়ন্ত প্রথম আসার মাসখানেক পরে আমি অংশুকে বললুম, তোমার এই নতুন বন্ধুকে নিয়ে তো মুশকিল হলো। অংশু বুঝিয়ে বলল, কার কথা বলছো? জয়ন্তবাবু মাঝে মাঝে সকালে এসে বসে থাকেন,
এদিকে আমার কত কাজ থাকে সংসারে। বন্নি স্কুল থেকে ফেরে, রাঙাদি আসেন, তোমার চারু মামা এসেছিলেন আজ, আর এইটুকু ভারী আমার অসুবিধে হয়। তো তুমি যদি ওর দিকে মন না দাও তাহলে হয়তো সকালে আসা ছেড়ে দেবেন। আমি আবার আলাদা করে মন দেব কি? একটা মানুষ বসে থাকলে এমন তো আর ভান করা যায় না যে মানুষটা সেখানে নেই। উনি যদি নিজে না বোঝেন তোমার অসুবিধে হচ্ছে তাহলে বুঝিয়ে দিতে হবে। আমি একটু চুপ করে থেকে বললুম, তুমি কি একবার কথা বলবে নাকি ওর সঙ্গে? উনি তো আমার কাছে আসেন না, আমি কেন কথা বলতে যাব? বলে অংশু একটা বই খুলে বসলো।